নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন অথবা ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছেন। বন্ধুরা, আমার ভালো লাগছে হাঙ্গরি নিয়ে মানুষের মধ্যে পৃথিবী শুধুমাত্র বাঙালিদের মধ্যে নয়, অন্যান্য জাতির মধ্যেও উৎসাহ বাড়ছে। হাঙ্গরি যে একটি প্রথা বিরোধী প্রতিষ্ঠান ছিল বা একটা প্রতিষ্ঠান বিরোধী প্রতিষ্ঠান ছিল, এটা আজ আন্তর্জাতিকভাবে প্রমাণিত। একটা সময় হাঙ্গরিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই ইতিহাস লজ্জার ইতিহাস, সেই ইতিহাস বেদনার ইতিহাস। বাঙালি জাতিসত্তার পক্ষে সে এক অবর্ণনীয় ক্ষতির ইতিহাস। আমি একটা কোনো বিষয় নিয়ে পরপর দুটো ভিডিও আমি করিনি, কিন্তু আমি আমার দর্শক শ্রোতা এবং প্রিয়জনদের অনুরোধে হাঙ্গরি বিষয়ক আপাতত আরেকটি এপিসোড করতে বাধ্য হলাম। আরেকবার আপনাদের সামনে হাঙ্গরি বিষয়ক কথাবার্তা এবং মলয় রায়চৌধুরীর কবিতা পড়তে উৎসাহিত হলাম। বোঝা যাচ্ছে সমস্ত রকম অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলা কবিতার ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসে মূল ধারার যে হাঙ্গরি, তাদের বিষয়ে আমাদের সচেতনতা বাড়ছে। এটা আমাদের জন্য খুবই আশাপ্রদ একটা ঘটনা। অবশ্যই সত্যি মিথ্যে যা কিছু হোক না কেন, প্রকৃত বিষয়টা আমাদের সামনে আসা প্রয়োজন বলে মনে করি, আসা উচিত। আমি আশা করছি আমার মতো পরবর্তীতে আরও অনেক গবেষক বাংলা সাহিত্যের ইতিহাসের তন্নিষ্ঠ অন্বেষণে বাংলা সাহিত্যকে নিয়ে আরও বেশি নিবিড় গবেষণায় আবিষ্কার করবেন হাঙ্গরি জেনারেশন আন্দোলনের আরও ভালো ভালো দিক, বা হতে পারে তার মন্দ দিক। হাঙ্গরিরা মূলত আধুনিক ছিলেন বলা যায়। আমি অন্তত মনে করি হাঙ্গরিরা ছিলেন আধুনিকতার বিরুদ্ধে আধুনিকতার নিজের একটা বিদ্রোহ। আমি মনে করি হাঙ্গরিরা ছিলেন আধুনিকতার অন্তর্ঘাত। আমরা আগের এপিসোডেই বলেছিলাম, সভ্যতা ভেতরে ভেতরে একদিকে যখন স্থবিরতা সাধনা করতে শুরু করে, তখনই তার অল্টার ইগো একটা বিপরীত স্রোত খুঁজতে শুরু করে। ফলে প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠান বিরোধিতা থাকবেই। আধুনিকতা শুরু হয়েছিল কল্লোলের মাধ্যমে। আমরা জানি বোদলেয়ারের সেই আধুনিকতার জয়যাত্রা অনেক বছর পরে বাংলায় এসেছিল। বুদ্ধদেব বসু এবং তার বন্ধুদের হাত ধরে আধুনিকতা বাংলায় একটা চরম পর্যায়ে পৌঁছেছিল। কবিতা ছিল আধুনিকতার সবচেয়ে বড় প্রশ্রয়ভূমি। বুদ্ধদেব বসু ছিলেন একজন অন্যতম পুরোহিত। কিন্তু ধীরে ধীরে যখন মিডিয়া আমাদের শাসন করতে শুরু করলো, মিডিয়া মানুষের বন্ধু না হয়ে মানুষের বন্ধুত্বকে নিয়ে, মানুষের সম্পর্ক নিয়ে ব্যবসা শুরু করলো, তখনই মূলত অধঃপতন শুরু হলো। মিডিয়া গণতন্ত্রের বন্ধু না থেকে হয়ে উঠল, কখনো কখনো হয়ে উঠল গণতন্ত্রের শত্রু। ফলে মানুষের রুচি গড়ে তোলার বদলে
মিডিয়া হয়ে উঠল এক শ্রেণীর মানুষের চটুল মানসিকতার, জনপ্রিয়তার ধ্বজাধারী বা প্রচারক প্রসারক। কল্লোলের বা পরবর্তীকালে কবিতার সমজাতীয় যে সমস্ত পত্রপত্রিকা তখন প্রকাশিত হতো, সেই প্রথম যুগে রাবীন্দ্রিক রোমান্টিকতার বিরুদ্ধতা এবং অন্যান্য যে সমস্ত বিষয় তারা আত্মীকরণ করেছিল, শেষ পর্যায়ে এসে বিশেষ করে 50 সালের পরবর্তীকালে যখন শতভিসা কৃত্তিবাস প্রকাশিত হচ্ছে, তারপরে আস্তে আস্তে অনেকটা তরল আকার ধারণ করতে শুরু করলো। যে সমস্ত বিষয়ে আধুনিকতার প্রতিবাদ ছিল, সেই বিষয়গুলোকেই তারা ভুলে গিয়ে একটা সস্তা বিনোদনের জায়গায় নিয়ে এসেছিল বাংলা কবিতাকে। এর ভেতরে যে ভালো লেখা হচ্ছিল না সে কিন্তু নয়, তবু ধারাবাহিকভাবে সম্মিলিতভাবে যে সাহিত্য চর্চার ইতিহাস ছিল, সেই ইতিহাস অতটা আনন্দ আমাদের দেবে না, সেই ইতিহাস অতটা সুস্থিরতা আমাদের দেবে না। এটা আমরা যারা একটু তন্নিষ্ঠভাবে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করব তারাই বুঝতে পারব। বিশেষ করে সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি একটা এমন বাতাবরণ তৈরি করেছিল যে রাজনৈতিক দলই থাকুক না কেন, তার অনুগামীরা, তার সমর্থকেরা একটা ভয়াবহ একাধিপত্য অর্জন করত। শেষ পর্যন্ত সেটা কিন্তু 1990 সালের আগ পর্যন্ত আমরা এরকমটা দেখেছি। এই দশক বিভাগ নিয়েও একটা বড় সমস্যা আছে। আমার ইচ্ছে আছে পরবর্তীতে এই নিয়ে একটা ভিডিও করার। যাক, যেটা বলছিলাম, হাংরি যখন আধুনিকতার প্রতিস্পর্ধী একটি প্রতিষ্ঠান হয়ে উঠছিল, প্রতিষ্ঠানের একটা বিরোধী শক্তি হয়ে উঠছিল, নিজে একটা প্রতিষ্ঠান হয়ে উঠছিল, তখনই যারা কোলে কম্মে খাচ্ছিলেন সাহিত্যের বাজারে, যারা ছিলেন পান্ডা গোছের, যারা ছিলেন ছড়িদার, সেই সমস্ত ছড়িদারেরা তারা তাদের সিংহাসন হারাবার ভয়ে, তাদের রাজ্যপাট হারাবার ভয়ে একটা বহিরাগত দলকে, যে দলটার জন্ম কলকাতায় হয়নি, কলকাতার বাইরে হয়েছিল, বা তাদের মূল যারা কর্মকর্তা মলয় রায়চৌধুরী, সমীর রায়চৌধুরী, তারা কলকাতার বাইরে ছিল। সবচেয়ে বড় ব্যাপার যে তাদের অনেকেই ছিলেন আমাদের বর্ণাশ্রম ভিত্তিক সমাজ ব্যবস্থার একেবারে নিচের দিকের মানুষ, যাকে আমরা বলি অন্তজ শ্রেণীর মানুষ, বা অন্তজ শ্রেণীর শাসিত অঞ্চলে বড় হওয়া মানুষেরা। মূলত এদেরই মলয় রায়চৌধুরী বলেছেন ছোট লোক। আমরা জানি এটা একটা গালাগাল, এবং এটা আমাদের তথাকথিত নিম্নবর্গীয় মানুষদের সম্বন্ধে বলা হয়। যখন নিম্নবর্গীয় ধ্যান ধারণা প্রতিষ্ঠিত হয়নি, তখন মলয় রায়চৌধুরীরা বাস করতেন বিহারের ইমলিতলা নামক একটা অন্তজ শ্রেণীর মানুষদের এলাকায়। তাদের অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাধ্য হয়েই তারা সেখানে থাকতেন। ফলে মুসলমান বা আদিবাসী বা এইরকম নিম্নবর্তী শ্রেণীর বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে তারা মানুষ হয়েছিলেন বলেই তারা জানতেন প্রকৃত ভারতবর্ষের অন্তঃকরণ, প্রকৃত ভারতবর্ষের তৎকালীন রূপ। এই যে একটা অপরিশীলিত সমাজ ব্যবস্থার মধ্যে, একটি উপেক্ষিত সমাজ ব্যবস্থার মধ্যে, নিম্নমানের জীবনযাপনে বাধ্য হয় একটা জাতি গোষ্ঠীর মধ্যে তারা বড় হয়েছিলেন ছোটবেলা থেকেই। ফলে তাদের মধ্যে তথাকথিত উচ্চ বর্ণীয় যে জীবনবোধ, মনুশাসিত যে জীবনবোধ, তার থেকে তারা মুক্ত হতে পেরেছিলেন। হাংরিদের মূল জায়গা আমার এই জায়গাটিকেই মনে হয় যে তারা আসলে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শাসিত যে সাহিত্য, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলতে পেরেছিলেন বা সম্ভাবনা তৈরি করেছিলেন।
আর তাতেই রে রে করে উঠেছিলেন প্রতিষ্ঠিত ব্যক্তিরা, যারা মূলত এসেছিলেন উচ্চবিত্তীয় এবং নিম্নবিত্তীয় সমাজ ব্যবস্থার মধ্যে থেকে। একটুখানি ইতিহাসকে ঘাটলে আপনারা আমার এই কথার প্রমাণ পেয়ে যাবেন। বাঙালি জাতি চিরকাল নকল করায় উস্তাদ। আমি শুনেছি ঢাকায় একটা মার্কেট আছে, জিঞ্জিরা মার্কেট। সমস্ত পৃথিবীতে যত রকমের প্রোডাক্ট বা যত রকমের বিষয় আসে, যত রকমের দ্রব্য উৎপাদিত হয়, এই জিঞ্জিরা মার্কেটে নাকি তার নকল, একদম অবিকল নকল পাওয়া যায়। এই যে নকল করায় বাঙালি জাতি যে একটা বিশেষ দক্ষতা অর্জন করেছে, তার আমরা অনেক ক্ষেত্রেই প্রমাণ পাই। আমরা যখন দেখি যে একটা সিনেমা বা একটা কোনো নাটক বা একটা কোনো বিষয় বা একটা কোনো দোকান বেশ জনপ্রিয়তা পেয়েছে, তখনই তার আশেপাশে গড়ে ওঠে প্রায় সমনামের একটা দোকান বা একটা খাদ্য বা একটা বিষয় বা একটা সিনেমা বা এরকম কিছু। এতে প্রমাণিত হয় যে অন্যের অধিকারে, অন্যের লাভে ভাগ বসাতে আমরা বেশ আনন্দ পাই, বেশ খুশি হই, আমরা এতে বেশ দক্ষতাও অর্জন করেছি। এই জন্য আগে পিছে আদি, প্রধান এবং ইত্যকার শব্দগুলো জুড়ে দিয়ে আমরা প্রায় সমনামের একটা দোকান প্রতিষ্ঠা করি, একটা পত্রিকা প্রতিষ্ঠা করি, বা একটা কোনো খাদ্য তৈরি করি, বা একটা কোনো বাড়ি তৈরি করি। এই বিষয়টি ঘটেছিল হাংরিদের ক্ষেত্রেও। হাংরিদের আয়ু বা হাংরি আন্দোলনের আয়ু ছিল ওই 4 বছরের মতো, কম বেশি 4 বছর হবে বা 4.5 বছর হবে। এই 4 বছরের মধ্যে একদিকে সে যেমন ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে, তেমনি করে বাংলার সেই প্রচলিত ধারাবাহিক চণ্ডীমণ্ডপীয় যে সমাজ ব্যবস্থা রবীন্দ্রনাথ ঠাকুর তার কালান্তর প্রবন্ধ গ্রন্থে বলেছেন, সেই ব্যবস্থার, সেই প্রথাগতের বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন হয়ে উঠতে পেরেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এই আন্দোলনটিকে নানাভাবে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তীয় যে সমাজ ব্যবস্থা ধ্বংস করে দিতে উদ্যত হয়েছিল এবং সফলও হয়েছিল বলা যায়। তাদেরই একটা অংশ পরবর্তীকালে মলয় রায়চৌধুরী যখন অভিমানে, দুঃখে, যন্ত্রণায় এবং জীবনযাপনের তাগিদে এই আন্দোলনকে বন্ধ করে দিয়ে চলে যান, তখনই শুরু হয়েছিল তাদের যাবতীয় ভালোটুকুকে নিয়ে, প্রচারের আলোটুকুকে নিয়ে এবং তাদেরই মিথ্যে প্রতিপন্ন করার একটা চক্রান্ত। বাংলায় এমন কোনো আন্দোলন হাংরিরা আসার আগে হয়নি। সম্মিলিতভাবে, তাত্ত্বিকভাবে এই যে আন্দোলনটা হলো, হাংরি বিষয়ক যে চিন্তা চেতনা আছে, দর্শন আছে, তার ভিত্তিতে, এর আগে কিন্তু সেটা হয়নি। এই যে নতুন একটা কিছু হচ্ছে, একদল যারা প্রতিষ্ঠিত তারা যেমন তার বিরোধিতা করেছেন, আর একদল তারা এর মধ্যে এসে যোগ দিয়েছেন। আমরা জানি মলয় রায়চৌধুরী হাংরি জেনারেশন আন্দোলনের স্রষ্টা। তার দাদা সমীর রায়চৌধুরী নিশ্চয়ই সে বিষয়ে প্রধান একজন সমর্থক বা প্রচারকও বটে। আমরা জানি শক্তি চট্টোপাধ্যায় এই আন্দোলনের প্রথম দিকের একজন অন্যতম কর্মকর্তা, কিন্তু আমরা এও জানি পরবর্তীকালে তিনি এই আন্দোলন থেকে সরে আসেন। শক্তি চট্টোপাধ্যায়ের সাথে বিনয় মজুমদারও যোগ দিয়েছিলেন এই আন্দোলনে, কিন্তু আমার মনে হয়েছে পরবর্তীকালে বিনয়দার সাথে কথা বলতে গিয়ে আমার মনে হয়েছে যে আসলে শক্তি চট্টোপাধ্যায়ের জন্যই বিনয়দা হাংরি জেনারেশন আন্দোলনে যোগ দিয়েছিলেন। আত্মিকভাবে বা মানসিকভাবে কিন্তু বিনয় মজুমদার হাংরি ছিলেন না। বিনয় মজুমদারের চরিত্রগতভাবে এক ধরনের প্রথা বিরোধিতা ছিল, এক ধরনের সামাজিক শৈথিল্যের বিরোধিতা ছিল, এক ধরনের অন্য রকমের প্রতিবাদী মানসিকতা ছিল।
সেজন্য কখনো কখনো মনে হয় যে মন এবং মানসিকতায় বিনয় মজুমদার হাংরি, কিন্তু মানসিকতায় বিনয় মজুমদার হাংরি ছিলেন না। আমার অন্তত সেটুকুই মনে হয়েছে। বিনয় মজুমদারের রচনায় কোথাও সেই অর্থে হাংরিদের বিষয়ে বলা হয়নি। শক্তি চট্টোপাধ্যায় এবং বিনয় মজুমদারের প্রভাবে অনেকেই হাংরি আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং সময় সুযোগ মতো তারা চলেও গিয়েছিলেন। আমাদের আলোচনার বিষয় সেটা নয়, আমাদের বলার বিষয় সেটা নয়। আমাদের বলার বিষয় মলয় রায়চৌধুরী বিচার চলাকালীন অবস্থায় যখন বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছিলেন কলকাতার পথে পথে, খুব বেশি মানুষ কিন্তু তাকে আশ্রয় দেননি, প্রশ্রয় দেননি। আমার আরেকজন হাংরি সুবিমল বসাকের সঙ্গে পরিচয় হয়েছে, সময় সুযোগ মতো তার কথা বলবো, সমীর রায়চৌধুরীর কথাও বলবো। কিন্তু এদের কাউকে আমার মনে হয়নি ক্ষতিকারক কিছু, বরং অনেক আন্তরিক মনে হয়েছে। কিন্তু সেই সময়ের যারা নিজেদের পরবর্তীকালে হাংরি বলে প্রচার করছিলেন, তারা কেউ রাজসাক্ষী হয়েছিলেন, কেউ পালিয়ে গিয়েছিলেন, কেউ লুকিয়ে পড়েছিলেন। এই সমস্ত কবি সাহিত্যিকেরাই কিন্তু পরবর্তীকালে বিশেষ করে রাজনৈতিক ছত্র ছায়ায় বাংলা কবিতার জগৎকে শাসন এবং শোষণ করেছেন। বাংলা কবিতা আন্দোলনের বাংলা কবিতার বড় বড় জায়গাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাংলা কবিতার শক্তিকে পরিণত করা হয়েছিল তার দুর্বলতায়। বন্ধুরা, আজকে এটুকুই আলোচনা করছি, এর পরবর্তীকালে আরও আলোচনা করব। আপনারা খুঁজে দেখুন, ভালো করে মন দিয়ে হাংরি আন্দোলন বিষয়ক আলোচনাগুলো পড়ুন। অনেক বই এখন হয়েছে। একটা সময় যাদেরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাদেরকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে তারা আসলে বুর্জুয়া শ্রেণীর প্রতিনিধি, তারা আসলে সাবর্ণ রায়চৌধুরীদেরই বংশধর, কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি কতখানি স্ট্রাগল করতে হয়েছে সমীর রায়চৌধুরী এবং মলয় রায়চৌধুরীকে। হারাধন ধারা বা দেবী রায় এরা একদমই বস্তিতে মানুষ ছিলেন। পরবর্তীকালে তারা প্রায় সবাই জীবন যুদ্ধে সরে গিয়েছিলেন মূল আন্দোলন থেকে। এই সুযোগী একদল মানুষ, তারা তাদের ভালো কিছুতে এবং মূল স্রষ্টাদেরকে নানা কৌশলে নানাভাবে অপমানিত করে, অপপ্রচার করে নিজেরা হয়ে উঠতে চেয়েছিলেন প্রধান হাংরি। কিন্তু ইতিহাস বড় নির্মম। গবেষকেরা প্রমাণ করেছেন মূলধারার হাংরিদের তাদের জীবন বৈশিষ্ট্যকে, তাদের সাহিত্যিক ধারাকে, তাদের মূল এজেন্ডাগুলোকে, তাদের মূল বিষয়গুলোকে। আমরা এই সমস্ত হাংরি এবং যে সমস্ত ক্ষুধার্ত ছিলেন তাদের কবিতাগুলো, তাদের সাহিত্যগুলোকে, পরবর্তী সাহিত্যগুলোকে পাঠ করলে আমরা বুঝতে পারব যে দুটো ধারার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। এদেরই নিয়ে লেখা মলয় রায়চৌধুরীর সাম্প্রতিক কাব্যগ্রন্থ মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো, এটি থেকে একটি কবিতা, জোকারদের জন্য প্রেমের কবিতা, আমি আজকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। জোকারদের জন্য প্রেমের কবিতা। যা ইচ্ছা লিখুন আপনারা, গালমন্দ, খিল্লি, খিস্তনি, আমি চাই শুধু ব্যাস লেখা হোক, কিছু লেখা হোক। লিখে যান, আশ মেটান, কিছুটা কুখ্যাতির অংশ বিলিয়ে তো যাই। নিন নিন হাত পাতুন কিংবা মাথাটা, কলমে বা কম্পিউটারে ঝেড়ে দিন সুযোগ পেলেই। আমি জানতে চাইব না কে আপনার বাবা ছিল, কে ছিল পাথরে বীর্য থেকে জন্মানো দুর্বাসার কাগজে বিদ্বান। 50 বছরের বেশি তো লিখে যাচ্ছেন এখনো আপনারা। তার আগে আপনার বাবা, মেসো, পিসে, কাকা
খেকুরে দাদারা এভাবে চলুক। যত যুগ আপনারা চালিয়ে যাবেন, আরো 50, আরো 100, আরো কয়েকশো বছর বাংলা সাহিত্য আপনার বংশে যখন আর কেউ পড়বে না, তবুও আপনার বংশধরেরা আমাকে বাঁচিয়ে রাখবেন। খিস্তিয়ে, গালমন্দ করে, খিল্লি উড়িয়ে, এইটাই চাই। ব্যাস, আমি চাই চলতে থাকুক, চলতে থাকুক, চলুক চলুক সার্কাস জুকারদের রঙ্গ তামাশা। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আপনাদের কেমন লাগলো আজকের এই এপিসোড নিচে কমেন্টস বক্সে জানান, তাতে আমি পরবর্তীতে আরও এই বিষয়ে বা আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করতে পারবো। লাইক করুন, শেয়ার করুন এবং নতুন যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাকে ক্লিক করুন, অল বাটনে ক্লিক করুন, যাতে করে আমি পরবর্তীতে ভিডিও প্রকাশ করলে সঙ্গে সঙ্গেই আপনারা তার নোটিফিকেশন পান। আর সবচেয়ে বড় কথা, ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। শিল্প সাহিত্য আপনাকে ভালো থাকার রসদ দেবে, এই গ্যারান্টি আমি দিতে পারি।